এই গল্পের শুরু হয় ওয়ে নামের এক তরুণীকে দেখিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর সে একটি ছাউনির নিচে দাঁড়িয়ে কাউকে মেসেজ করে জানাচ্ছে যে বৃষ্টির কারণে তার ক্লাসে পৌঁছাতে দেরি হবে। সে বৃষ্টি কমার জন্য ওয়েট করছিল। ঠিক তখনই পিছন থেকে একজন ভুল করে তার গায়ে ছাতা দিয়ে ধাক্কা মারে আর ওয়ে মাটিতে পড়ে যায়। আর এ লোকটাই হলো আমাদের গল্পের নায়ক শিচং। ওয়ে মাটিতে পড়ার সাথে সাথেই তার শরীর থেকে বিদ্যুতের মতো নীল রঙের তরঙ্গ বেরিয়ে আসে। সেই তরঙ্গ আশেপাশে থাকা মানুষের গায়ে লাগাতে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। তারা সবাই একে অপরের প্রেমে পড়ে যায় আর চুমু খেতে শুরু করে। কিন্তু শিচং এসবের কিছুই খেয়াল করে না আর এখান থেকে চলে যায়। পরে ওয়ে নিজের সম্পর্কে আমাদেরকে বলতে থাকে জন্ম থেকেই তার শরীরে এক অদ্ভুত স্ট্যাটিক এনার্জি রয়েছে। যখনই তার হৃদয় স্পন্দন বেড়ে যায় তখন তার শরীর থেকে প্যাকাচুর মতো একটি শকওয়েভ বেরিয়ে আসে। এই শকওয়েভ যার উপরে পড়ে সে তার সবচেয়ে কাছের মানুষটির প্রেমে পড়ে যায়। তবে এই ভালোবাসাটা নকল ছিল, কারণ এর প্রভাব মাত্র 24 ঘন্টাই থাকতো। এই সুপার পাওয়ারের কারণে ওয়েকে প্রায়ই নানা সমস্যায় পড়তে হয়। বৃষ্টিতে ভিজে ওয়ে যখন ক্লাসে পৌঁছায় তখন অনেকটাই দেরি হয়ে যায়। এই কারণে টিচার তাকে বকা দিয়ে বলে ক্লাস তো প্রায় শেষই হয়ে গিয়েছে আর তুমি কিনা এখন এসে উপস্থিত হলে। ওয়ে টিচারের কাছে ক্ষমা চেয়ে জানায় যে একটি দুর্ঘটনার কারণে সে সময় মতো আসতে পারেনি। এবার টিচার তাকে ক্লাসে বসার অনুমতি দিয়ে দেয়। ক্লাসের পর ওয়ে একটি ক্যাফেতে যায় যেখানে তার রুমমেট জিয়াবিন কাজ করে। জিয়াবিন তাকে জিজ্ঞাসা করে তুমি মিটিংয়ে আসোনি কেন? টিচার তোমার কথা জিজ্ঞাসা করেছিল। ওয়ে তার আরেক বন্ধু দাইশির সাথে দেখা করে। দাইশিকে সে জিজ্ঞাসা করে আজ সকালে তুই আমাকে নিতে আসলি না কেন? এখান থেকে আমরা বুঝি যে ওয়ে সকালে দাইশিকেই মেসেজ করেছিল। দাইশি লাজুক মুখে উত্তর দেয় আমার মনে হয় আমি কারোর প্রেমে পড়ে গিয়েছি। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই দাইশি তার কলেজের সুইমিং টিমের ইন্টারভিউ নিতে গিয়েছিল। সেখানে সুইমিং টিমের চ্যাম্পিয়ন শিচংকে দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায়। দাইশি শিচং এর ব্যাপারে প্রশ্ন করার বদলে নিজের কথাই বলতে শুরু করে। তখন শিচং এর এক বন্ধু বলে ওঠে তুমি নিজের ব্যাপারে কেন বলছো, ওর ব্যাপারে জিজ্ঞাসা করো। দাইশি তখন তাকে কয়েকটা প্রশ্ন করার পর জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? মানে গার্লফ্রেন্ড থাকলে তুমি পড়াশোনার সাঁতার দুটো একসাথে কিভাবে সামলাও? শিচং গভীরভাবে উত্তর দেয় ভালোবাসা নামক শব্দটি আমার অভিধানে নেই। এই কথা বলে সে চলে যায় আর দাইশি তো তার প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে পড়ে। এবার ঘটনা বর্তমানে ফিরে আসে। দাইশি ওয়েকে অনুরোধ করে আমি সত্যি শিচংকে খুবই পছন্দ করি, প্লিজ তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করো। ওয়ে তো প্রথমে রাজি হয় না। সে বলে আমি মাকে কথা দিয়েছি যে আমি আমার এই শক্তির ব্যবহার করব না। কিন্তু দাইশি তাকে রাজি করানোর জন্য বলে তোর বদলে আমি মাসাজ ক্লাসটা করে নিব। প্রফেসর তো তোকে চিনেন না আর তুই মাসাজ ক্লাস করলে তোর শক্তির কারণে মানুষের ক্ষতি হতে পারে। এই কথা শুনে ওয়ে রাজি হয়ে যায়। ওয়ে তার ক্লাস টিচারের কাছে গিয়ে মাসাজ ক্লাসের বদলে ইকোনমিক্স ক্লাস করার অনুমতি চায়। কিন্তু টিচার বলে যদি তুমি ফাইনাল পরীক্ষায় 90 বা তার বেশি নাম্বার পাও তবেই এটা সম্ভব। এই কথা শুনে ওয়ে তো একদম হতাশ হয়ে পড়ে। এবার সে যখন ঘর থেকে বের হচ্ছিল তখন দরজার হাতলে হাত রাখতেই তার হাতের উপর আরেকটা হাত এসে পড়ে। সেটা ছিল শিংচং এর। দুজনেই তো অপ্রস্তুত হয়ে একে অপরকে দরজা খুলতে ইশারা করে। তাদের এই অবস্থা দেখে শিচং এর বন্ধু দরজাটা খুলে দেয়। ভিতরে যাওয়ার সময় শিচং এর জুতোর দিকে তাকিয়ে ওয়ে বলে তাহলে তুমি সে লোক যে সকালে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। শিচং উত্তরে বলে ও তাহলে তুমি সে মেয়েটা যে আমার রাস্তা আটকে রেখেছিল। ঠিক আছে, আমি তোমার ক্ষমা অ্যাকসেপ্ট করলাম। ওয়ে কিছু বলার আগে আবার ধাক্কা লেগে সে শিচং এর উপরে গিয়ে পড়ে। ফলে ক্লাসের সবাই তাদের দেখে হাসাহাসি শুরু করে দেয় আর ওয়ে লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর রাতের বেলা দাইশি লাইভ স্ট্রিম করছিল যেখানে দর্শকরা তাকে শিচং এর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সে জানায় যে শিচং আপাতত সিঙ্গেল কিন্তু খুব তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ড হতে চলেছে।
ওয়ে ঘরে ফিরলে দাইশি তাকে জানায় যে শিচংকে রাজি করানোর জন্য তার সাহায্য লাগবে। ওয়ে তার পরীক্ষার শর্তের কথা বললে দাইশি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, বিনিময়ে ওয়েকেও তাকে সাহায্য করতে হবে। যাক, পরের দিন শিচং তার টিমের সাথে সুইমিং অনুশীলন করছিল। সেখানে ওয়ে আর দাইশিও পৌঁছায়। ওয়ে কোচকে গিয়ে বলে যে সে রিহেবিলিটেশন ক্লাসের ছাত্রী এবং সুইমিং টিমের সদস্যদের ম্যাসাজ দিতে এসেছে। কোচ রাজি হয়ে শিচংকে ডেকে পাঠায়। এখানে তারা একে অপরকে দেখে দুজনেই তো অবাক হয়ে যায়। শিচং রেগে গিয়ে বলে, তার মানে তুমি এসব ইচ্ছে করেই করছো। ওই এখানে অস্বস্তিতে পড়ে গেল। কোচের আদেশে তাকে ম্যাসাজ শুরু করতে হয়। প্রতিশোধ নেওয়ার জন্য সে শিচং এর কাঁধে খুব জোরে জোরে ম্যাসাজ করতে থাকে। যখন সে তার হাঁটুতে ম্যাসাজ করতে যায়, শিচং উঠে দাঁড়ায় এবং নিজেকে বাঁচাতে গিয়ে সুইমিং পুলে পড়ে যায়। পুল থেকে উঠে সে ওয়েকে বলে, আমি তোমাকে আগেই বলেছি তুমি আমার টাইপের নও, আমার থেকে তুমি 100 হাত দূরে থাকো। এই বলে সে চলে যেতে নিলে দাইশি তাকে আটকায়। তখন ওয়ে পিছন থেকে তার শক্তি ব্যবহার করতেই যাবে, এমন সময় অন্য কাউকে দেখে সে তো একদম থমকে যায়। পরে ওয়ে শিচংকে মেসেজ করে ক্ষমা চায় এবং আবারও দেখা করতে চায়, কিন্তু শিচং বারণ করে দেয়। এবার দেখা যায় শিচং এর মা তার সাথে দেখা করতে আসে এবং তার কিছু মেডিকেল রিপোর্ট কলেজে রয়ে গিয়েছে বলে জানায়। শিচং সেই রিপোর্ট আনতে যাওয়ার সময় ওয়ে তার পিছনে এবং দাইশিকেও ফোন করে আসতে বলে। তার পরিকল্পনা ছিল শিচংকে শক দিয়ে দাইশির প্রেমে ফেলা। শিচং যখন ডেটা রুমে নিজের রিপোর্ট খুঁজছিল তখন সে কারুর উপস্থিতি টের পায় এবং তাড়াতাড়ি রিপোর্ট নিয়ে বেরিয়ে যায়। বাইরে দাইশি এসে পৌঁছালে ওয়ে তাকে নিয়ে শিচং এর পিছু নেয়। শিচংকে দেখে কলেজের অন্য মেয়েরাও তার পিছনে দৌড়াতে শুরু করে, যা দেখে শিচং তো তাদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার সামনে দাইশি এসে দাঁড়ায় আর ঠিক তার পিছনে পিকাচুর পোশাক পরে ওয়ে দাঁড়িয়েছিল শিচংকে তার লাভ শক দেওয়ার জন্য। ওয়ে যে মুহূর্তে তাকে শক দিতে যাবে ঠিক তখনই শিচং ঘুরে তার হাত ধরে ফেলে। এখানে শকটা শিচং এর লাগে ঠিকই, কিন্তু শক লাগার সময় সে ওয়ের দিকে তাকিয়েছিল, ফলে সে দাইশির বদলে ওয়ের প্রেমে পড়ে যায় এবং তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। এসব দেখে সুযোগ বুঝে তো ওয়ে সেখান থেকে পালিয়ে যায়। রুমে ফিরে দাইশি খুব খুশি হয়, কারণ তার মনে হচ্ছিল পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু ওয়ে খুবই চিন্তিত ছিল। অন্যদিকে শিচং নিজের ঘরে পিকাচুর মুখোশটা সামনে রেখে ভাবছিল, যখন থেকে আমি ওই মেয়েটাকে দেখেছি আমার হৃদয় স্পন্দন খুবই বেড়ে গিয়েছে। সে আসলে ওয়ের কথাই ভাবছিল। পরের দিন শিচং তার বন্ধুদের কাছে ওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে চিনত না। হঠাৎ সে ওয়েকে দেখতে পেয়ে তার পিছু নেয়। ওয়ে পিকাচুর পোশাক ফেরত দিতে গিয়েছিল, কিন্তু মুখোশটা হারিয়ে যাওয়ায় দোকানদার তার কাছে অনেক বেশি টাকা দাবি করছিল। ওয়ে যখন তার সাথে তর্ক করছিল ঠিক তখনই শিচং সেই পিকাচুর মুখোশটা নিয়ে সেখানে হাজির হয় এবং ওয়ের মাথায় পরিয়ে দেয়। ওয়ের মাথায় পিকাচুর মুখোশটা পরিয়ে দিয়ে শিচং সেই দোকানদারকে ধমক দিয়ে বলে, তুমি একটা মেয়ের সাথে এমন দুর্ব্যবহার কিভাবে করতে পারলে? শিচং তো এমনিতে রাগী ছিল, কিন্তু তার যত্নশীল রূপ দেখে ওয়ে তো অবাক হয়। ওয়ে তার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যেতে থাকে, আর শিচং মনে মনে খুবই খুশি হচ্ছিল যে ওয়ে তার হাত ধরেছে। যে মুহূর্তে ওয়ে সেটা লক্ষ্য করে সে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি কারোর উপর ভালোবাসা জন্মেছে? শিচং পাল্টা প্রশ্ন করে, কার উপর? ওয়ে ঘাবড়ে গিয়ে বলে, না না, কারোর উপর না। শিচং এবার ওয়ের খুব কাছে এসে বলে, তোমার সাথে থাকতে আমার খুবই ভালো লাগে। তার এমন কথায় ওয়ে তো পিছিয়ে যেতে থাকলে শিচং তার মাথায় দেয়ালে লাগার আগে হাত দিয়ে বাঁচিয়ে নেয়। সে ওয়েকে জিজ্ঞাসা করে, আমরা কি একসাথে ডিনার করতে পারি? কিন্তু ওয়ে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিচং একা দাঁড়িয়ে হাসতে থাকে। এবার রুমে ফিরে ওয়ে নিজের উপর ভীষণ রেগে যায়। সে বুঝতে পারে যে তার শক্তি ভুলবশত নিজের উপরই কাজ করছে, আর তাই শিচং এখন তার প্রেমে পড়েছে। সে দাইশির সাথে দেখা করে সবটা খুলে বলে যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দাইশি বলে, আমিও তো তাই ভাবছিলাম, তোমার জাদু কাজ করলে তো ও আমাকে রাতেই মেসেজ করত। অন্যদিকে আমরা আমাদের গল্পের সেকেন্ড নায়ককে দেখতে পাই, যার নাম ছিল পাই, যে ওই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন ছাত্র ছিল এবং এখন একজন লেকচারার। সে যখন ডক্টরের ঘর থেকে খেলোয়াড়দের কিছু নথি নিতে যায় তখন সেখানে শিচং এসে উপস্থিত হয়। সে পাইকে ডক্টরের সহকারী ভেবে নিজের মনের কথা বলতে শুরু করে। এখানে সে বলে, আমি যখন থেকে ওই মেয়েটার সাথে দেখা করেছি জানি না আমার কি হয়েছে, আমি সারাক্ষণ শুধু ওর কথাই ভাবি।
এইসব শুনে পাই তো হেসে বলে, আমার তো মনে হচ্ছে তুমি ওর প্রেমে পড়েছ, তোমার ওকে গিয়ে মনের কথা বলা উচিত। এই কথা শুনে শিচং খুবই খুশি হয় আর তাকে ধন্যবাদ জানায়। পরের দিন ক্লাসে শিচং এসে ওয়ের ঠিক পিছনে বসে। ওয়ে তাকে ক্লাস শেষে কথা বলতে বলে, কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই শিচং সবার সামনে দাঁড়িয়ে ওয়ের উদ্দেশ্যে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ক্লাসের সবাই তখন চিৎকার করে ওয়েকে হ্যাঁ বলার জন্য জোর করতে থাকে। ওয়ে তো লজ্জায় আর অস্বস্তিতে সেখান থেকে পালিয়ে যায়। শিচংও তার পিছু পিছু গিয়ে বলে, তুমি তো বলেছিলে ক্লাস শেষে কথা বলবে। ওয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু একটা ভ্রম এবং 24 ঘন্টা পর সে সব ভুলে যাবে, কিন্তু শিচং কিছুই মানতে রাজি ছিল না। ওয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় ভুল করে শিচং এর মায়ের সাথে ধাক্কা খায়। শিচং তার মাকে বলে, মা, এ হলো আমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। ওয়ে এখানে বিষয়টা ক্লিয়ার করতে চাইলে শিচং এর মা ওয়েকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেন। তিনি ওয়েকে তার জন্মদিনের ডিনারের জন্য জোর করে তাদের সাথে বাড়িতে নিয়ে যায়। এদিকে কলেজে শিচং এর বন্ধু দিং সবাইকে বলছিল যে শিচং আজকাল খুবই অদ্ভুত আচরণ করছে এবং ওয়ের পিছু পিছু ঘুরছে। পাশের টেবিলে বসে থাকা দাইশি এসব শুনে রেগে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে শিচং এর বাড়িতে তো তার বাবা খুব ভালো ভালো রান্না করছিল। ডিনারের সময় দাইশির ভিডিও কল আসায় ওয়ের তো গলায় খাবার আটকে যায় এবং সে কাশতে শুরু করে। শিচং তার জন্য পানি আনতে গিয়ে টেবিলের হাঁটুতে চোট পায়। তখন তার মা তাকে আড়ালে নিয়ে গিয়ে বলে, আমরা জানতে পেরেছি শিচং এর হাঁটুতে পুরনো একটি গুরুতর চোট ছিল, যা অতিরিক্ত অনুশীলনের কারণে আবারও ব্যথা করছে। তার মা তাকে সাঁতার থেকে বিরতি নিতে বললেও সে রাজি হয় না, কারণ সামনেই প্রতিযোগিতা ছিল। যাক, ডিনার শেষে বাড়ি ফেরার সময় শিচং এর মা ওয়েকে অনেক উপহার দেয়। কলেজে ফিরে ওয়ে যখন উপহারগুলো নিতে অস্বীকার করছিল, তখন সেখানে পায়ে এসে উপস্থিত হয়। বোঝা যায় তারা একে অপরকে আগে থেকেই চিনে। ওয়ে চলে যাওয়ার পর পাই শিচংকে জিজ্ঞাসা করে, এই কি সে মেয়ে যাকে তুমি পছন্দ করে? শিচং বলে হ্যাঁ। এবার রুমে ফিরে ওয়ে দাইশিকে জানায় যে সে আজ পায়ের সাথে দেখা করেছে, কিন্তু দাইশি সেসব কথা উপেক্ষা করে জিজ্ঞাসা করে, তোমার আর শিচং এর মধ্যে কি চলছে? ওয়ে সত্যিটা বলে দেয় যে তার শক্তি ভুল করে নিজের উপরেই কাজ করছে। দাইশি রেগে গিয়ে বলে, এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? ওয়ে বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে প্ল্যান বিও আছে, কাল সকালের মধ্যে ও সবকিছু ভুলে যাবে। এবার রাতে শিচং ওয়েকে মেসেজ করে আর বলে, আমি জানি তোমার মনেও আমার জন্য ভালোবাসা আছে, আমি হাল ছাড়বো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শিচং তার পাঠানো মেসেজ দেখে অবাক হয়ে যায় এবং আগের দিনের কার্যকলাপ মনে করে লজ্জা পায়। আসলে তার উপর থেকে তো এতক্ষণে ওয়ের শক্তির প্রভাব কেটে গিয়েছিল। সে তার বন্ধু দিংকে ওয়ের ব্যাপারে কথা বলতে বারণ করে দেয়। ওয়ে আর দাইশি তাদের প্ল্যান বি অনুযায়ী কাজ করে। তারা সুইমিং পুলের কাছে যায়। ওয়ে শিচংকে ডেকে বলে, ওই দেখো, কেউ একজন ডুবে যাচ্ছে। আসলে দাইশি জলে ডুবার অভিনয় করছিল। শিচং তাদের চালাকি ধরে ফেলে এবং বলে, যে সাঁতার জানে না সে এত গভীর জলে নামবে কি করে? এই বলে সে চলে যেতে থাকলে ওয়ে তাকে আটকাতে গিয়ে সুইমিং পুলে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু শিচং পড়ার সময় ওয়ের হাত ধরে টানে আর দুজনেই একসাথে ঝাপাং করে পুলের জলে পড়ে যায়। আর ঠিক তখনই জলের তলায় ভুলবশত শিচং আর ওয়ের মধ্যে একটা কিস হয়ে যায়। ওয়ের শরীর থেকে আবারও বিদ্যুৎ তরঙ্গ বেরিয়ে আসে, যা আশেপাশের সবাইকে প্রভাবিত করে। ফলে দাইশি আর দিং একে অপরের প্রেমে পড়ে যায় আর শিচং আবারও ওয়ের প্রেমে পড়ে যায়। কিন্তু এবার ঘটে এক অদ্ভুত ঘটনা। জল থেকে ওঠার পর শিচং যখনই কথা বলতে যায়, তার গলা থেকে একেবারে মেয়েদের মতো তীক্ষ্ণ সুর বেরিয়ে আসে। এই দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন দিং তার জন্য অনেক ওষুধ নিয়ে আসে, কিন্তু কিছুতেই তার গলার কণ্ঠ ঠিক হয় না। ওয়ের সাথে দেখা হলে তার কণ্ঠ শুনে ওয়ে তো হাসতে শুরু করে। শিচং রেগে গিয়ে বলে, হাসবে না, এসব তোমার জন্যই হয়েছে, তোমাকেই এর দায় নিতে হবে। তারপর ক্লাস শুরু করে লাঞ্চ পর্যন্ত ওয়েকে শিচং এর দেখাশোনা করতে হয়, কারণ সে কথা বলতে পারছিল না। লাঞ্চের সময় দাইশি আর দিংও সেখানে আসে এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওয়ের গলায় আবার খাবার আটকে গেলে শিচং তাকে পানি এনে দেয়। এই দৃশ্য দেখে দাইশি ভীষণ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ওয়েও তার পিছু পিছু যায়। দিন অবাক হয়ে শিচংকে জিজ্ঞাসা করে, ওদের আবার কি হলো? শিচং উত্তর দেয়, জানি না। আর কথা বলার সাথে সাথে সে বুঝতে পারে যে তার গলার কণ্ঠস্বর স্বাভাবিক হয়ে গিয়েছে। এই কারণে সে খুবই খুশি হয়ে ওয়েকে মেসেজ করতে যাবে, কিন্তু তখনই দিন তাকে আটকায়।
দিন পরামর্শ দেয়, যদি তুমি ওকে সত্যিটা বলে দাও ও আবার তোমাকে পাত্তা দিবে না, তাই কিছুদিন গলার সুর খারাপ থাকার অভিনয় করতে থাকো। বন্ধুর এই আইডিয়াটা তার কাছেও ভালো লাগে। পরের সিনে দেখা যায় ওয়ের সাথে পায়ের দেখা হয়। সে হাই স্কুলের কথা বলতে চাইলে ওয়ে তাকে এড়িয়ে যেতে চেষ্টা করে। ঠিক তখনই শিচং তাকে খুঁজতে সেখানে চলে আসে। ওয়ে শিচং এর থেকে বাঁচার জন্য পায়ের পিছনে লুকিয়ে যায়। যাক, এবার রুমে ফিরে ওয়ে দেখে দাইশি তার জিনিসপত্র গুছাচ্ছে। সে আসলে হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে। দাইশি কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি শিচংকে ভালোবাসতে তাহলে আমাকে একবার বলতে পারতে, আমি সরে যেতাম। আমাদের বন্ধুত্ব হয়তো আর আগের মতো নেই। দাইশি আরো বলে, তোমার কাছে তো পাইও আছে, তার উপরও তোমার শক্তি ব্যবহার করো, তাহলে তোমার 2টা বয়ফ্রেন্ড হয়ে যাবে। এই কথা শুনে ওর কাছে তো খুবই খারাপ লাগে। সেও রেগে যায়। এবার দাইশি রুম ছেড়ে চলে যায়। ওয়ে তাকে আটকায় না। মন খারাপ করে ওয়ে নিজের পড়াশোনায় মন দেয় এবং অতিরিক্ত নাম্বার পাওয়ার জন্য একটি মাসাজ ক্লাব খোলার সিদ্ধান্ত নেয়। শিচং তার গলার সুর ফিরে পেয়েও ওয়ের সাহায্য করার অজুহাতে তার সাথে যোগ দেয়। তারা একসাথে ক্লাবের জন্য সার্ভে করতে থাকে। একদিন রোদের মধ্যে শিচং নিজের টুপিটা খুলে ওয়ের মাথায় পরিয়ে দেয়। তাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়। এমনকি ক্যাফেতে বসে শিচং আবার তাকে প্রপোজালও করে। ওয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে এই অনুভূতিগুলো আসল নয়। শিচং এর এমন আচরণে ওয়ে তো বিরক্ত হয়ে যায়। শিচং তার বন্ধু দিনের পরামর্শে ওয়ের জন্য একটি বিশাল সারপ্রাইজ প্রপোজালের আয়োজন করে। সে একটি ম্যাপ ওয়ের কাছে পাঠিয়ে নির্দিষ্ট জায়গায় আসতে বলে। ওয়ে ম্যাপ ধরে এগুতে থাকে, কিন্তু মাঝপথে রাস্তা হারিয়ে ফেলে। ওই একই জায়গায় পাই তার বন্ধুদের সাথে ডিনার করছিল। সে ওয়েকে দেখে তার সাথে যোগ দিতে বলে। পায়ের এক বন্ধু ওয়েকে বোঝাতে থাকে যে পাই খুব ভালো একটা ছেলে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। এদিকে শিচং ওয়ের জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ে। দিন তাকে ওয়ে আর পায়ের একসাথে ছবি দেখায়। এটা দেখে শিচং রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে এবং ওয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। এবার শিচং ওয়েকে তার সাজানো জায়গায় নিয়ে যায়, যা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। সে ওয়ের খুব কাছে এসে বলে, এবার কি তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য কতটা সিরিয়াস? আমার উত্তর চাই। ওয়ে পিছিয়ে যেতে যেতে একটি দেয়ালে আটকে যায়। তার হৃদয় স্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে ভুল করে একটি বিদ্যুতের তারে তার হাত লাগা মাত্রই তার শরীরের সমস্ত শক্তি সে তারে চলে যায়। তার আশেপাশের সমস্ত লাইট মুহূর্তেই জ্বলে ওঠে। এ অবিশ্বাস্য দৃশ্য দেখে শিচং তো অবাক হয়ে যায়। এই সুযোগে ওয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শিচং তার পিছু পিছু গিয়ে তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, এইমাত্র কি হলো আমাকে বলো তো। ওয়ের হার্টবিট তো আরো বেড়ে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে শিচংকে জড়িয়ে ধরে। শিচং হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। যখন ওয়ের হার্টবিট কিছুটা স্বাভাবিক হয় তখন সে নিজেকে সরিয়ে নেয়। শিচং তাকে জিজ্ঞাসা করে, এখানে হচ্ছেটা কি, আমাকে একটু বলবে? ওয়ে চুপ করে থাকে। যখন শিচং পুলিশকে ডাকার কথা বলে তখন ওয়ে তাকে থামিয়ে দিয়ে সত্যিটা বলে দেয় যে তার শরীর বিদ্যুতায়িত এবং সে ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরেছিল যাতে আবার শক না লাগে, কারণ শক্ত লাগলে শিচং আবারও তার প্রেমে পড়ে যেত। শিচং বলে, কিন্তু সবকিছুই তো সত্যি মনে হয়। যখন আমি তোমার চোখের দিকে তাকাই আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। কিন্তু ওয়ে তাকে বোঝায় যে এই সবকিছু একটা ভ্রম। এই বলে সে চলে যায়। রাগ আর হতাশায় শিচং সুইমিং অনুশীলন করতে যায় এবং এত দ্রুত সাঁতার কাটে যে তার বন্ধু দিন অবাক হয়ে যায়। রুমে ফিরে সে ইন্টারনেটে এই অদ্ভুত বিদ্যুতের ব্যাপারে গবেষণা করতে থাকে এবং ওয়েকে রাগের মাথায় মেসেজ করে বলে, তোমার জন্য আমি আমার 48 ঘন্টা সময় নষ্ট করেছি, তাই তোমাকে আমার সাথে 24 ঘন্টা থাকতে হবে। ওয়ে প্রথমে রাজি না হলো, পরে শিচং তার কাছে গিয়ে ব্রেকফাস্ট অর্ডার করে এবং ওয়েকে তার বিল পে করতে বলে। ওয়ে বাধ্য হয়ে রাজি হয় কারণ শিচং তার গোপন কথা জেনে গিয়েছে। শিচং সারাদিন ওয়েকে দিয়ে নিজের সব কাজগুলো করায়। এর দৃশ্য দেখে দাইশির রাগ আরো বেড়ে যায়। অন্যদিকে দাইশির সাথে দিনের ধাক্কা লাগে এবং দাইশি মনে করে যে দিন তাকে পছন্দ করে বলেই বারবার তার সামনে আসছে। সে দিনকে অপমান করে চলে যায় আর দিন ভাবে, তোমার মতো এরকম বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখিনি। এদিকে দেখা যায় সারাদিন কাজ করানোর পর শিচং ওয়েকে বলে, আজকের মতো তোমার ছুটি, কাল আবারও দেখা হবে। ওয়ে অবাক হয়ে বলে, কাল আবার কেন? তুমি তো 24 ঘন্টাই বলেছিলে। শিচং উত্তর দেয়, এখন তো মাত্র কয়েক ঘন্টাই হয়েছে, কাল আবার আমাদের দেখা হবে। ওয়ে মানা করে চলে যায়। রাতে ওয়ে ক্লাসের জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করছিল।
তার পেটে খিদে পায়, কারণ সে সারাদিন কিছুই খায়নি। তার রুমমেট জিয়াবিন তাকে নুডলস খেতে দেয়। ওয়ে যখন বলে যে এই সবকিছু শিচং এর জন্য হয়েছে, তখন তাদের আরেক রুমমেট জুনজুন, যে খুব কম কথা বলতো, সে শিচং এর নাম শুনে কথা বলে ওঠে। জুনজুনের সুন্দর গলা শুনে ওয়ে আর জিয়াবিন দুজনই অবাক হয় এবং তাকে তাদের সাথে কথা বলতে উৎসাহিত করে। পরের দিন ক্লাসে শিচং এসে ওয়ের পিছনে বসে, যা দেখে ক্লাসের সবাই তাদের নিয়ে আলোচনা শুরু করে দেয়। প্রেজেন্টেশনের পর শিচং ওয়েকে বিদ্যুৎ না নিয়ে এমন সব প্রশ্ন করতে থাকে যে সে খুবই নার্ভাস হয়ে যায়। ক্লাস শেষেও শিচং তার পিছু ছাড়ে না এবং তাকে পিকাচু বলে ডাকতে শুরু করে, যা শুনে ওয়ে তো রেগে সেখান থেকে চলে যায়। এবার আমরা পাইকে দেখতে পাই, যে একটি স্পোর্ট কোম্পানিতে কাজ করে। তার বস তাকে নিয়ে শিচং এর বাড়িতে যায় এবং তার বাবা মাকে শিচংকে একজন স্পোর্টস সেলিব্রিটি বানানোর প্রস্তাব দেয়। এদিকে কলেজে ওয়ে তার মাসাজ ক্লাবের জন্য আবেদনপত্র নিয়ে কাউন্সিলর কাছে গেলে তিনি সই করার বদলে ওয়েকে দিয়ে অনেক কাজ করায়। তিনি তাকে পুরনো পোস্টার ক্যাম্পাসে লাগাতে বলে, আবার সেগুলো তুলে ফেলতে বলে। ওয়ে রেগে গিয়ে মানা করলে কাউন্সিল তাকে হুমকি দিতে থাকে। ঠিক তখনই শিচং সেখানে এসে ওয়ের পক্ষ নেয় এবং কাউন্সিলকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এখানে শিচং ওয়ের কাছে ক্ষমা চায় আর বলে যে সে আর বিদ্যুৎ নিয়ে কোনো কথাই বলবে না। ওয়ে তখন তাকে তার অতীতের কথা খুলে বলে, আসলে স্কুলে তার এই শক্তির কারণে ভুলবশত অনেকেই তার প্রেমে পড়ে যেত, যার ফলে সবাই তাকে ভুল বুঝতো এবং তার সবচেয়ে ভালো বন্ধুও তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই কারণেই সে স্কুল বদলাতে বাধ্য হয় এবং নতুন স্কুলে দাইশির সাথে তার বন্ধুত্ব হয়। সে তার এই গোপন কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল। শিচং সবকিছু শুনে তাকে বুঝে এবং জিজ্ঞাসা করে, এই কারণেই কি তুমি তোমার মেজর পরিবর্তন করতে চাও? ওয়ে বলে হ্যাঁ। অনুশীলনের সময় কোচ শিচং এর খুব প্রশংসা করে। দিন বলে এইসব তো ওয়ের ভালোবাসার কামাল, কিন্তু শিচং তা অস্বীকার করে। পরে সে দিনকে জিজ্ঞাসা করে কিভাবে মানুষের শারীরিক শক্তি বাড়ানো যায়। কোনো ভালো উত্তর না পেয়ে সে নিজে গবেষণা করতে থাকে এবং বুঝতে পারে যে ওয়ের শক পেলেই সে দ্রুত সাঁতার কাটতে পারে। এবার রাতে শিচং ওয়েকে ডেকে পাঠায় এবং তাকে সময় রেকর্ড করতে বলে। সে 51 সেকেন্ডে তার রেস শেষ করে। তার ওয়েকে তাকে বিদ্যুতায়িত করতে বলে। ওয়ে প্রথমে রাজি না হলেও পরে যখন শিচং তাকে তার স্বপ্নের কথা বলে এবং অনুরোধ করে, তখন সে রাজি হয়ে যায়। এবার বাস্কেটবল কোর্টে গিয়ে ওয়ে লাফিয়ে ঝাঁপিয়ে নিজের হৃদয় স্পন্দন বাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তখন শিচং হঠাৎ করে তাকে নিজের কাছে টেনে নেয়, যার ফলে ওয়ের হার্টবিট বেড়ে যায় এবং সে চোখ বন্ধ করে শিচংকে জড়িয়ে ধরে। শক লাগার পর শিচং এর চুল খাড়া হয়ে যায় এবং সে দ্রুত সাঁতার কাটার জন্য চলে যায়। পরে শিচং ওয়েকে ডিনারে নিয়ে যায় এবং মজা করে বলে, নিজেকে চার্জ করে নাও, ভবিষ্যতে যদি তোমার শক্তি শেষ হয়ে যায়। রাতে দিন তাকে সিনেমা দেখতে যাওয়ার কথা বললে শিচং প্রথমে রাজি না হলেও পরের দিন সে ওয়েকে ধন্যবাদ জানানোর জন্য সিনেমা দেখতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ঠিক তখনই সেখানে পায়ে সে উপস্থিত হয়, কারণ সেও ওয়েকে সিনেমা দেখাতে নিয়ে যেতে এসেছিল। তিনজন একসাথে সিনেমা দেখতে যায়। সিনেমার মাঝে ওয়ে ঘুমিয়ে পড়লে শিচং তার মাথাটা নিজের কাঁধে রেখে দেয়। পাই ফিরে এসে এটা দেখে খুবই জালাস ফিল হয় এবং ওয়েকে জাগিয়ে দেয়। এবার সিনেমা শেষে শিচং আর পাই দুজনেই ওয়েকে নিয়ে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। পরের দিন সকালে শিচং ওয়েকে বাস্কেটবল কোর্টে ডেকে পাঠায়। ওয়ে তাকে বিদ্যুতায়িত করতে গেলে তার শরীর থেকে কোনো শক্তি বের হয় না। শিচং মজা করে বলে, তোমার শক্তি কি শেষ হয়ে গেল নাকি? ওয়ে অবাক হয়ে যায়। সে চলে যেতে চাইলে শিচং তাকে আটকায় এবং বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ দেয়। খেলার সময় ওয়ে পিছলে পড়ে যেতে থাকলে শিচং তাকে বাঁচাতে গিয়ে নিজের দিকে টেনে নেয়। এরকম আচমকা স্পর্শে ওয়ের হার্টবিট আবারও বেড়ে যায় আর তার শরীর থেকে বিদ্যুৎ বেরিয়ে আসে। শিচং এর শরীরে ওয়ের বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সেখানে পায়ে এসে উপস্থিত হয়। দুজনকে এই অবস্থায় দেখে তারা এক অপরের থেকে সরে যায়। শিচং অবাক হয়ে বলে, ওয়ে তোমার শরীরে তো অনেক বিদ্যুৎ। ওয়ে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং পাইও তার পিছনে। শিচংও তাদের পিছু নিতে যাবে, এমন সময় একটা ফোন আসায় তাকে থামতে হয়। পরে আমরা জানতে পারি শিচং এর এক বন্ধু কলেজে একটি ক্লাব খুলতে চেয়েছিল, কিন্তু সে দুর্নীতিগ্রস্ত কাউন্সিল তাকে বলেছিল যে যদি শিচং তার কাছে ক্ষমা চায় তবেই সে সই করবে। অন্যদিকে পাই ওয়েকে বলে যে সে হাই স্কুল থেকেই তার এই গোপন শক্তির কথা জানে। সে একদিন ওয়েকে ভিডিও গেম চার্জ করতে দেখে ফেলেছিল। এখানে সে ওয়েকে জিজ্ঞাসা
করে শিচং কি এই ব্যাপারে জানে। ওয়ে বলে হ্যাঁ, তবে সে কাউকে কিছুই বলবে না। পাই তাকে সন্দেহ করে বলে তুমি কি ওর ওপর এতটাই বিশ্বাস করো নাকি ও তোমাকে পছন্দ করে এই জন্য। ওয়ে প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ওয়ে শিচংকে জানায় যে পাইও তার গোপন কথাটা জানে। শিচং পাল্টা প্রশ্ন করে তুমি কি ওকে বিশ্বাস করো। ওয়ে উত্তর দেয় অবশ্যই তাকে বিশ্বাস করি, অত্যন্ত সে তোমার মতো বিদ্যুৎ বিদ্যুৎ বলে চিৎকার করে বেড়াবে না। শিচং তখন ওয়ের কাঁধে হাত রেখে বলে চিন্তা করো না, আমি তোমার গোপন কথা কাউকেই বলবো না, আর কেউ যদি তোমাকে উত্ত্যক্ত করে আমি তাকেও ছাড়বো না। ওয়ে অস্বস্তিতে তার হাত সরাতে চেষ্টা করে, কিন্তু শিচং তাকে নিজের দিকে টেনে নেয়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর অকওয়ার্ড হয়ে দূরে সরে যায়। রাতে শিচং স্টুডেন্ট ইউনিয়নের হিসাবের খাতা পরীক্ষা করতে থাকে এবং তার মায়ের সাহায্য নেয়। তার মা বুঝতে পারে যে সে ওয়ের জন্যই এত কিছু করছে। পরের দিন অনুশীলনে শিচং এর পারফরমেন্স খুব খারাপ হয়, যার জন্য কোচ তাকে বকাঝকা করে। শিচং তার বন্ধু দিনকে জানায় যে সে কাউন্সিলের দুর্নীতির প্রমাণ খুঁজছিল, যিনি ছাত্রদের টাকা ছয়নয় করছে। ওয়ার তার বন্ধু লি মাসাজ ক্লাবের ফর্ম জমা দিতে গেলে কাউন্সিলরের সই না থাকায় টিচার তা গ্রহণ করে না। এই কারণে ওয়া আবারও কাউন্সিলরের কাছে গেলে তিনি তাকে পুরোপুরি উপেক্ষা করে। দৃশ্যটা দাইশি দূর থেকে দেখছিল। সে ক্যান্টিনে গিয়ে ইচ্ছে করে কাউন্সিলরের গায়ে ড্রিঙ্কস ফেলে দিয়ে ওয়ের হয়ে প্রতিশোধ নেয়। দিন এই ঘটনা দেখে ফেলে এবং দাইশিকে বলে যে ওয়ে একটি মাসাজ ক্লাব খুলছে। এই কথা শুনে দাইশির রাগ হয়, কারণ ওয়ে তাকে কিছুই জানায়নি। এখানে দিন তো তাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। তারপর দিন ওয়েকে মেসেজ করে জানায় কিভাবে দাইশি তার প্রতিশোধ নিয়েছে, ফলে তাদের দুজনের মধ্যে সব সমস্যা আবারও মিটে যায়। ওয়ে দাইশির জন্য তার প্রিয় স্ট্রবেরি কেক অর্ডার করতে একটি ক্যাফেতে যায়, কিন্তু শিচং এর ফোন আসায় তাকে চলে যেতে হয়। শিচং ওয়ের জন্য দুধ চা নিয়ে আসে, যা দেখে সে খুবই খুশি হয়। শিচং তার কাপ থেকে এক চুমুক খেয়ে নিলে তুমি তো এটা এটু করে দিলে, আমি এখন কিভাবে খাবো। রাতে শিচং ওয়েকে হোস্টেলের বাইরে ছাড়তে আসে। ওয়ে তাকে ডুরিয়ান ক্যান্ডির অফার করলে শিচং তার হাত থেকে একটা নিয়ে খেয়ে নেয়। তার স্বাদ জঘন্য লাগলো। সে বলে এখন তো আমরা বন্ধু হলাম তাই না। এই কথা বলে সে চলে যায়, আর ওয়ে মনে মনে হাসতে থাকে। পরের দিন দাইশি ক্যাফেতে গিয়ে দেখে তার জন্য একটি স্ট্রবেরি কেক রাখা আছে। সেভাবে এটা দিন অর্ডার করেছে এবং তাকে গিয়ে বলতে থাকে আমার মতো মেয়ে তোমার স্বপ্ন হতে পারে, কিন্তু নিজের অনুভূতি অবশ্যই সংযত রাখো। দিন অবাক হয়ে যায়। তখন ওয়ের রুমমেট জিয়াবিন এসে জানায় যে কেকটা ওয়ে অর্ডার করেছে। এই কারণে দাইশি তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ওয়ে যখন মাসাজ ক্লাবের ফর্ম সই করানোর জন্য কাউন্সিলর কথা মতো ঘর পরিষ্কার করছিল, তখন কাউন্সিলর ইচ্ছে করে মেজে নোংরা করে দেয়। ঠিক তখনই পাই এসে ওয়ের পক্ষ নেয়। কাউন্সিলর রেগে গিয়ে বলে ওয়ে তোমার কয়টা বয়ফ্রেন্ড, এ বলে সে চলে যায়। পাই ওয়েকে তার প্রিয় ডুরিবিয়ান ক্যান্ডি দেয় এবং লাইব্রেরিতে যাওয়ার প্রস্তাব দেয়। ওয়েও রাজি হয়ে যায়। অন্যদিকে শিচং কাউন্সিলর দুর্নীতির প্রমাণ টিচারের কাছে জমা দেয়। টিচার তাকে ধন্যবাদ জানায় এবং কাউন্সিলরকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার শিচং ওয়েকে ফোন করলে ফোনটা পাই ধরে, কারণ ওয়ে লাইব্রেরিতে ঘুমিয়ে পড়েছিল। এটা দেখে শিচং এর খুবই রাগ হয়। তারপর পাই যখন ওয়েকে হোস্টেলে ছাড়তে আসে, তখন সে ওয়েকে একজোড়া গ্লাভস দেয়, যা সে হাই স্কুল থেকে তার জন্য যত্ন করে রেখেছিল। এই দৃশ্যটা দূর থেকে শিচং দেখে খুবই জেলাস হয় এবং ওয়েকে নিজের সাথে টেনে নিয়ে যায়, আর রাগের মাথায় গ্লাভসগুলো সুইমিং পুলে ফেলে দেয়। ওয়ে তার এমন ছেলে মানুষের আচরণে খুবই বিরক্ত হয়ে যায়। শিচং তখন নিজের ভুল বুঝতে পেরে পুলে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসগুলো খুঁজে বের করতে। এদিকে কলেজে নোটিশ লাগানো হয় যে কাউন্সিলরকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং ওয়ের মাসাজ ক্লাবের ফর্মেও টিচার সই করে দেন। ওয়ে ভাবে এসব পাই করেছে, তাই সে তাকে ধন্যবাদ জানায়। তারপর শিচং তার মায়ের সাথে ডক্টরের কাছে চেক আপের জন্য আসে। সেখানে জুনজুনের সাথে তার দেখা হয় এবং তারা জানতে পারে যে জুনজুন হলো ডক্টরের মেয়ে। ছোটবেলায় তারা একসাথে খেলা করত। শিচং জুনজুনের কাছ থেকে জানতে পারে যে ওয়ে হলো তার রুমমেট। কলেজে ফিরে শিচং ওয়েকে তার গ্লাভস ফিরিয়ে দেয়। যখন সে জানতে পারে যে ওয়ে ভাবছে পাই তাকে সাহায্য করছে, তখন সে রেগে এখান থেকে চলে যায়। ওয়ে আর লি তাদের ক্লাবের জন্য লিফলেট বিলি করতে থাকে, কিন্তু কেউই আগ্রহী হয় না। পাই তাদের পরামর্শ দেয় জিমের বাইরে লিফলেট বিলি করতে। সেখানে শিচং এসে ওয়ের হাত থেকে সেগুলো নিয়ে নেয় এবং দেখতে দেখতে সব বিলি হয়ে যায়। প্রায় 250 জন তাদের ক্লাবের রেজিস্টার করে। লি যখন পাইকে ধন্যবাদ জানায়, তখন শিচং এর আবারও রাগ হয়, কারণ ওয়ে তাকে ধন্যবাদ না দিয়ে পাইকে দিচ্ছে, তাই সে রাগ করে চলে যায়। অন্যদিকে দাইশি ক্যাফেতে স্ট্রবেরি কেক কিনতে গেলে শেষ কেকটা দিন কিনে নিয়েছে।
দাইশি তার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এখানে দাইশির দিনের মধ্যে স্ট্রবেরি কেক নিয়ে ভালো একটা ঝগড়া চলছিল। তখন দাইশি তো তার হাত থেকে কেকটা কেড়ে নিয়ে খেতে শুরু করে দেয়। অন্যদিকে শিচং আর ওয়ে একসাথে ছিল। ওয়ের কথায় রেগে শিচং চলে যেতে থাকলে ওয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ওপর এত রেগে আছো কেন? শিচং কিছু বলতে যাবে, এমন সময় সে দেখে ওয়ের পিরিয়ডের কারণে পেটে ব্যথা হচ্ছে। সে সঙ্গে সঙ্গে তাকে পিঠে তুলে হোস্টেলে নিয়ে যায়। ব্যথা বেড়ে গেলে ওয়ে তার কাঁধে মাথা রাখে, আর শিচংও খুব যত্ন করে তার মাথায় হাত রাখে। একটু পর ওয়ের যখন ভালো লাগে সে চোখ খুলে এবং দেখে দাইশি এসে দাঁড়িয়ে রয়েছে। দাইশি ওয়েকে ধরে রুমে নিয়ে যায়। ওয়ে খুব খুশি হয় কারণ তার বন্ধু ফিরে এসেছে। দাইশি তাকে গরম ব্রাউন সুগার ওয়াটার বানিয়ে দেয় এবং তাদের মধ্যে আবারও আগের মতো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রাতের বেলা শিচং ওয়ের কথাই ভাবছিল এবং অবাক হচ্ছিল যে কোনো শক না লাগা সত্ত্বেও সে কেন সারাক্ষণ ওয়ের কথা ভাবছে। পরের দিন ওয়ে আর লি তাদের ম্যাসেজ ক্লাবের উদ্বোধনীয় পার্টির জন্য সাজসজ্জা করছিল। ওয়ের উচ্চতা কম হয় সে একটি ডেকোরেশন পিস লাগাতে পারছিল না। শিচং এসে তাকে কোলে তুলে নিচে নামিয়ে দেয় এবং নিজের চেয়ারে উঠে সেটা লাগিয়ে দেয়। এটা দেখে ওয়ে তো মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এবার পার্টিতে লি একুপ্রেশারের উপর একটি লেকচার দিচ্ছিল এবং দিন এর উপর তা প্রয়োগ করে দেখাচ্ছিল। দিন ব্যথায় চিৎকার করছিল, যা দেখে সবাই খুব মজা পাচ্ছিল। এমন সময় পাই সেখানে আসে এবং ওয়েকে ধন্যবাদ জানায়। এই দেখে শিচং এর আবারও হিংসা হয়। সে ওয়েকে বাইরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার আর পায়ের মধ্যে কি চলছে? ওয়ে কিছু বলার আগেই দুজন ছেলে তাদের দেখে ফেলে এবং মজা করে চলে যায়। সুযোগ পেয়ে ওয়েও সেখান থেকে চলে যায়, আর শিচং ভাবে যে ওয়ে নিশ্চয়ই পাইকে পছন্দ করে। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর ওয়ে যখন জিনিসপত্র গুছাচ্ছিল তখন শিচং এসে তাকে ডাকে। ওয়ে চমকে গিয়ে টেবিল থেকে পড়ে যেতে থাকলে শিচং তাকে ধরে ফেলে, কিন্তু এই করতে গিয়ে তার নিজের হাঁটুতে প্রচন্ড চোট লাগে। ঠিক তখনই দারোয়ান এসে বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে চলে যায়। ওয়ে দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু দারোয়ানের ফোনে হেডফোন থাকায় সে কিছুই শুনতে পায় না। তাছাড়া ওয়ের ফোনটা দাইশির কাছে ছিল, আর শিচং ইচ্ছা করে মিথ্যা করে বলে যে তার ফোন দিনের কাছে, যাতে সে ওয়ের সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে পারে। ওয়ে শিচং এর হাঁটুর চোটের কথা জানতে পেরে তাকে বলে, তোমার হাঁটুতে চোট লেগেছিল বলেই তুমি বারবার আমাকে বিদ্যুতায়িত করতে বলেছিলে, তাই না? শিচং সত্যিটা স্বীকার করে। সে জানায় যে একবার একটি শিশুকে বাঁচাতে গিয়ে তার হাঁটুতে চোট লেগেছিল এবং তখন কেউ একজন তার জীবন বাঁচিয়েছিল। ওয়েও তাকে বলে, আগে আমি আমার এই শক্তিকে অভিশাপ মনে করতাম, কিন্তু যখন আমি এই শক্তি দিয়ে কারো জীবন বাঁচিয়েছি তখন থেকে আমার মনে হয়েছে এটা সত্যি উপকারী। কথা বলতে বলতে শিচং ওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দুজনই একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙলে ওয়ে দেখে শিচং তার দিকে তাকিয়ে রয়েছে। এতে তো তারা দুজনই অস্বস্তিতে পড়ে। ঠিক তখনই দিন শিচং এর কাছে ফোন করে। ওয়ে তো অবাক হয়, কারণ শিচং বলেছিল তার ফোন নাকি দিনের কাছে। যাক, পরে কোচ তাদের জানায় যে খুব তাড়াতাড়ি ইন্টার স্কুল প্রতিযোগিতা হতে চলেছে। শিচং এর মা তাকে মেসেজ করে জানায় যে আমেরিকা থেকে একজন বিখ্যাত ডক্টর এসেছে, যার সাথে তার দেখা করতে হবে। এদিকে পাই শিচংকে তাদের কোম্পানিতে একজন বিখ্যাত অ্যাথলিট সুন ইয়াং এর সাথে দেখা করার জন্য ইনভাইট করে, কিন্তু শিচং নিষেধ করে দেয়। ওয়ে সুন ইয়াং এর বড় ফ্যান হয়, সে যেতে রাজি হয়। ওয়ের রিহ্যাবিলিটেশনের পরীক্ষার জন্য একজন পার্টনারের প্রয়োজন ছিল, কিন্তু দাইশি ব্যস্ত থাকায় সে যেতে পারবে না। রাতে ওয়ে দাইশিকে সুন ইয়াং এর সাথে দেখা করার কথা বললে দাইশি তাকে বোকা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আবারও পায়ের সাথে সম্পর্কে জড়াতে চলেছ? পরের দিন শিচং ওয়ের সাথে একটি সেলফি তোলে এবং মজা করে বলে, এটা রেখে দাও, ভবিষ্যতে হয়তো আমাকে শুধু টিভিতেই দেখতে পাবে। তারপর ওয়ে পায়ের কোম্পানিতে চলে আসে। পাই তাকে সুন ইয়াং এর সাথে দেখা করায়। ওয়ে তার সাথে ছবি তোলে এবং শিচং এর জন্য একটি অটোগ্রাফ নেয়। বাইরে দাঁড়িয়ে থাকা দুটি মেয়ে এই দৃশ্য দেখে খুবই জ্বলতে থাকে। যাক, লাঞ্চের সময় দাইশি শিচংকে জানায় যে হাই স্কুলে পাই ওয়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিন্তু যখন ওয়েকে সবাই মিলে উত্তক্ত করত তখন পাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে নাম বদলে আবার ওয়ের কাছে আসার চেষ্টা করছে। এই কথা শুনে শিচং খাওয়া ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে সুন ইয়াং চলে যাওয়ার পর সে দুটি মেয়ে ওয়ের কাছে এসে তাকে অপমান করতে থাকে। একজন তো তাকে মারতে গেলে ওয়ে তার হাত ধরে ফেলে এবং ভুলবশত তাকে হালকা শক দিয়ে দেয়। মেয়েটি চিৎকার শুরু করলে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। ঠিক সে সময় শিচং কোম্পানির বাইরে পৌঁছে ওয়েকে ফোন করছিল, কিন্তু গোলমাল
গোলমালের কারণে সে ফোন তুলতে পারছিল না। শিচং সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং ওয়েকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে। বাইরে এসে সে ওয়েকে বলে, এরপর থেকে কেউ তোমাকে মারলে তুমিও তাকে মারবে, আর সবসময় আমি তোমাকে রক্ষা করব। পাই ফিরে এসে সবটা জানতে পারে এবং ওয়ের ব্যাগ নিয়ে তার দিকে ছুটে যায়। শিচং তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে তাকে ধমক দিয়ে বলে, তুমি ওকে এখানে ডেকেছিলে, তাহলে ওকে একা রেখে চলে গেলে কেন? হাই স্কুলও তুমি ওর সাথে এটাই করেছিলে, এখন থেকে ওর কাছ থেকে 100 হাত দূরে থাকবে। এ বলে সে ওয়েকে নিয়ে চলে যায়। পাই পিছন থেকে বলে ওঠে, সেদিন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্কুলে যেদিন সবাই ওয়েকে অপমান করছিল সেদিন পাই সেখানে এসেছিল, কিন্তু তার মায়ের ফোন পেয়ে সে জানতে পারে যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে সেখান থেকে চলে যেতে হয়। দৃশ্য বর্তমানে ফিরে আসে আর সে জানায় যে তার বাবার মৃত্যুর পর তাদের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছিল এবং সে অনেক চেষ্টা করেও ওয়ের সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ ওয়ে স্কুল নাম্বার সবকিছু বদলে ফেলেছিল। এই কথা শুনে ওয়েরও খুব খারাপ লাগে। তারপর পাই তাদের একা ছেড়ে দিয়ে চলে যায়। পরের দিন ওয়ে রিহ্যাবিলিটেশনের পরীক্ষা ছিল। শিচং তার মাসাজ পার্টনার হয়ে আসে। ওয়ে যখন তাকে মাসাজ দিচ্ছিল তখন শিচং মুগ্ধ হয়ে শুধু তার দিকে তাকিয়েছিল। এদিকে শিচং আর পাই দুজনেই ওয়ের জন্য স্ন্যাক্স নিয়ে আসে। পাইয়ের দেওয়া স্ন্যাক্স দেখে ওয়ে তাকে ধন্যবাদ জানায়, যা দেখে শিচং এর খুবই খারাপ লাগে। সে নিজের আনা স্ন্যাক্স গুলো ওয়েকে দিয়ে রেগে চলে যায়। পরে শিচং এর মা তাকে ফোন করে বকাঝকা করে, কারণ সে আমেরিকার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট মিস করেছিল। শিচং জানায় যে সে ওয়েকে বাঁচাতে গিয়েছিল, তাই আসতে পারেনি। অন্যদিকে লিয়ার জিয়াবিন তাদের ক্লাবের প্রস্তাব নিয়ে টিচারের কাছে গেলে টিচার বলে, ও এত পরিশ্রম কেন করছে, অত এমনিতেই মেজর পরিবর্তন করতে চলেছে। এই কথা শুনে লি ওয়ের সাথে কথা বলতে চায়। ওয়ে তাদের গোপন কথা বলতে না পেরে শিচং এর ফোন আসার অজুহাতে সেখান থেকে চলে যায়। শিচং ওয়ের হাত ধরে তাকে শপিং মলে নিয়ে যায়। সে বলে, আমি আগে কখনো ডেট করিনি, তাই আমি জানি না কিভাবে ডেট করতে হয়। ওয়ে বলে, আমরা ডেট করছি না। শিচং তখন তাকে কাপড় টি শার্ট কিনে দেয়। পরে যখন শিচং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আবারও শক দিয়েছ? ওয়ে বলে, না তো, আমি তো কাল থেকে তোমাকে কোনো শকটি দেইনি। এই কথা শুনে শিচং অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ওয়ের শক ছাড়াই তার মনের ভিতরে ওয়ের জন্য একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। পায়ের সহকর্মী তাকে পরামর্শ দেয় ওয়ের কাছে তার মনের কথা খুলে বলার জন্য। পরের দিন পাই ওয়ের জন্য ব্রেকফাস্ট পাঠায় এবং তাকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। ওয়েও রাজি হয়ে যায়। এদিকে রাতের বেলা শিচং আবার ওয়ের জন্য ওয়েট করছিল। দাইশি তাকে জানায় যে ওয়ে পায়ের সাথে বাইরে গিয়েছে। শিচং ভাবে যে তারা সম্পর্কে আছে এবং রাগে সে সেখান থেকে চলে যায়। ডিনারের সময় জুনজুনের মেসেজ পেয়ে ওয়ে জানতে পারে যে কেউ তার পিছু নিয়েছে। সে জুনকে সাহায্য করার জন্য ছুটে যায়। আসলে সুই জুনজুনকে রক্ষা করার জন্য তার পিছু নিয়েছিল, কারণ সে জানতো কলেজে একজন স্টকার ঘুরছে। অন্যদিকে ওয়ে যখন সিংসনের সাথে ফোনে কথা বলছিল তখন সেই স্টকার তার উপর হামলা করে। ওয়ের হার্টবিট বেড়ে যাওয়ায় তখন স্টকটি শট খেয়ে চিৎকার করে ওঠে। সু আর জুনজুন সেখানে পৌঁছে যায়। ওয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন শিচং ছুটে এসে তাকে বাঁচায় আর বলে যে সে ওয়ের আত্মরক্ষার জন্য তাকে একটি ইলেকট্রনিক গান দিয়েছে। তারপর কলেজে স্টকারের ব্যাপারে নোটিশ দেওয়া হয়। শিচং ওয়েকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেয়। পরে ওয়ে আর জুনজুন সিসিটিভি ফুটেজ চেক করে গিয়ে দেখতে পায় যে সে রাতের ফুটেজে কিছু সমস্যা হয়েছে। ওয়ে লক্ষ্য করে যে সিকিউরিটি গার্ডের হাঁটার ভঙ্গিটা স্টকারের মতো। সে একথা শিচংকে জানালে শিচং তার উপর রেগে যায়, কারণ ওয়ে তাকে কিছু না বলে একা একাই তদন্ত করতে গিয়েছিল। এবার রাতে শিচংকে বিদ্যুতায়িত করার জন্য ওয়ে যখন তার হার্টবিট বাড়ানোর চেষ্টা করছিল তখন শিচং হঠাৎ করে তাকে কোলে তুলে নেয়। এতে ওয়ের হার্টবিট বেড়ে যায় এবং সে শিচংকে বিদ্যুতায়িত করে দেয়। পরে সবাই মিলে স্টকারকে ধরার জন্য একটি পরিকল্পনা করে। তারা দিনকে মেয়ের পোশাক পরিয়ে ফাঁদ পাতে। অনেকক্ষণ অপেক্ষার পর স্টকারটি আসে। সবাই মিলে তাকে ধরার চেষ্টা করে। ধাক্কাধাক্কিতে ওয়ে শিচং এর উপর পড়ে যায় এবং ভুলবশত এখানে তাদের কিস হয়ে যায়। সবাই মিলে স্টকারকে ধরে ফেলে এবং দেখে যে সে আর কেউ নয়, ওই সিকিউরিটি গার্ডই। পুলিশ এসে তাকে নিয়ে যায়। সবাই যখন এই ব্যাপারটা নিয়ে সেলিব্রেট করছিল তখন জুনজুনের ব্যাগ থেকে একটি চিঠি পড়ে যায়, যা সে শিচং এর জন্য লিখেছিল। দিন মজা করে বলে, তুমি কি আমার জন্য প্রেমের চিঠি লিখে এনেছো নাকি? জুনজুন
জুনজুন তখন প্রথমে শিচং এর দিকে তাকায়, তারপর সুয়ের দিকে ইশারা করে। সবাই খুশি হয়ে তাদের জন্য উল্লাস করে। পরের দিন শিচং এর একটি ওয়ার্ম আপ ম্যাচ ছিল এবং পায়ের জন্মদিন ছিল। ওয়ে কার কাছে যাবে তা নিয়ে একদম দ্বিধায় পড়ে যায়। ম্যাচের দিন ওয়েকে না দেখে শিচং খুবই হতাশ হয় এবং ম্যাচে মনোযোগ দিতে পারে না। সে হেরে যায় এবং সুই প্রথম হয়। এদিকে ওয়ে পায়ের পার্টিতেও না গিয়ে তাকে উপহার পাঠিয়ে দেয়। তারপর সে যখন ম্যাচের জায়গায় পৌঁছায় তখন জানতে পারে যে শিচং হেরে গিয়েছে। এদিকে শিচং তো খুবই রেগেছিল। ওয়ে তাকে মেসেজ করতে গিয়েও থেমে যায়। পরের দিন সে শিচং এর কাছে ক্ষমা চাইতে গেলে শিচং তাকে উপেক্ষা করে বলে, আমার আর তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। পরে ওয়ে জানতে পারে যে স্টুডেন্ট ইউনিয়নের পুরনো প্রেসিডেন্টকে পাই নয় বরং শিচংই আউট করেছিল। এই কথা শুনে সে নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে জুনজুন আর সু বন্ধু হয়ে যায়। ওয়ে শিচং এর কাছে গিয়ে দেখে যে সে সুইমিং পুলের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে সিপিআর দিতে গেলে শিচং এর জ্ঞান ফিরে এবং ওয়ের দিকে তাকিয়ে তাকে কিস করে বলে, সেটা কি তুমি ছিলে? এই বললে সে আবারও অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরলে শিচং এর মনে পড়ে অতীতে একবার একটি বাচ্চার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে সে নিজে আহত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ওয়েই তাকে তার ইলেকট্রিক শক দিয়ে বাঁচিয়েছিল। সে বুঝতে পারে যে ওয়েই তার জীবন রক্ষাকারী। ওয়ে ঘুম থেকে ওঠার আগেই শিচং আবারও ঘুমানোর ভান করে। ওয়ে দেখে যে শিচং এর জ্বর কমে গিয়েছে। তারপর ওয়ে যখন হাসপাতাল থেকে চলে যেতে নিচ্ছিল তখন শিচং তার হাত ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, হাই স্কুলে তুমি একজনের জীবন বাঁচিয়েছিলে তাই না? ওয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সে কথা জানলে কি করে? সে কিছু বলার আগেই তার বন্ধুরা সেখানে চলে আসে। এবার ওয়ে পায়ের ফোন পেয়ে লাঞ্চের জন্য চলে যায় এবং বলে যে সে শিচং এর জন্য কিছু নিয়ে আসবে। এই কথা শুনে শিচং আবারও রেগে যায়। যাক, এদিকে ওয়ে পায়ের কাছে তার জন্মদিনের পার্টিতে না আসতে পারার জন্য ক্ষমা চায়। পাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শিচংকে পছন্দ করো? ওয়ে কিসের মুহূর্তটা মনে করলো তা অস্বীকার করে এবং শিচং এর জন্য লাঞ্চ প্যাক করে নিয়ে যায়। অন্যদিকে শিচং এর ডকুমেন্টস ডেটা রুম থেকে হারিয়ে যাওয়ায় টিচাররা চিন্তিত হয়ে পড়ে। ওয়ে ফিরে এসে দেখে শিচং চলে গিয়েছে। দিন আর সু তাকে জানায় যে শিচং খুবই রেগে আছে আর অসুস্থ শরীর নিয়ে সে চলে গিয়েছে। এই শুনে তো ওয়ের খুবই চিন্তা হয়। তারা তখন ওয়েকে চাদর দিয়ে ডেকে লুকিয়ে শিচং এর রুমে নিয়ে আসে, যা খুব মজার একটি সিন ছিল। তারপর ওয়ে শিচংকে লাঞ্চ দিলে সে রেগে জিজ্ঞাসা করে, তুমি পায়ের সাথে কি কথা বলেছিলে? ওয়ে জানায় যে সে তার জন্মদিনে না যাওয়ার জন্য ক্ষমা চাইতে গিয়েছিল। এই কথা শুনে শিচং খুব খুশি হয়। সে ওয়েকে বলে, যতক্ষণ তুমি আমার সাথে থাকবে এবং আমার প্রতিটি ম্যাচ দেখতে আসবে ততক্ষণ আমি জিততে থাকবো। ওয়ে তার কারণ জিজ্ঞাসা করলে শিচং তাকে নিজের মনের কথা বলতে গিয়েও থেমে যায়। এবার ওয়ে যখন শিচং এর রুমে একা ছিল তখন সে ভুল করে একটি ব্যাগ ফেলে দেয় যার ভিতর থেকে একটি ফাইল বেরিয়ে আসে। সে ফাইলটি দেখতে যাবে এমন সময় শিচং এসে পড়ে এবং ফাইলটি তার পরীক্ষার রিপোর্ট বুঝতে পেরে ওয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ওয়ে তখন বুঝতে পারে যে শিচং ডেটা রুম থেকে এই রিপোর্টগুলো চুরি করেছিল। শিচং জানায় যে সে চায় না ন্যাশনাল টিমের কেউ তার চোটের কথা জানুক। ওয়ে তাকে রিপোর্টগুলো ফিরিয়ে রাখার জন্য ডেটা রুমে নিয়ে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে দরজার তালা খুলে দেয়। ভিতরে কারো আসার শব্দ পেয়ে তারা তখন লুকিয়ে পড়ে। পরের দিন ওয়ে লিয়ের কাছে হাঁটুর থেরাপি নিয়ে পড়াশোনা শুরু করে যাতে সে শিচংকে সাহায্য করতে পারে। শিচং ওয়ের চোখের নিচে কালি দেখে একদম চিন্তিত হয়ে পড়ে। ওয়ে জানায় যে সে তার জন্যই পড়াশোনা করেছে। এদিকে শিচং এর মা এসে জুনজুনের কাছে তার ব্যাপারে খোঁজ করে। পরে তিনি টিচারের অফিসে গিয়ে জানতে পারে যে শিচং তার রিপোর্ট লুকিয়েছিল। তিনি রেগে গিয়ে শিচংকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি ওয়েকে জানায় যে শিচং পায়ের কোম্পানিতে গিয়েছিল ওয়েকে বাঁচাতে। তিনি ওয়েকে শিচং এর খেয়াল রাখতে বলে। কলেজে নোটিশ দিয়ে শিচং এর চোটের কথা সবাইকে জানিয়ে দেওয়া হয়। ওয়ে তখন লিকে অনুরোধ করে শিচংকে ম্যাসেজ দেওয়ার জন্য। বিনিময়ে সে রেসে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে কোচ শিচংকে তার চোট লুকানোর জন্য খুব বকাঝকা করে। শিচং হতাশ হয়ে পড়ে। পাই তাকে তাদের কোম্পানিতে যোগ দেওয়ার প্রস্তাব দিল, সে তা প্রত্যাখ্যান করে। ওয়ের দিনের সাহায্যে লিয়ের ম্যাসেজের সরঞ্জাম শিচং এর রুমে পাঠিয়ে দেয় যাতে লি সেখানে গিয়ে তাকে ম্যাসেজ দিতে পারে। ওয়ে শিচং এর বাড়িতে গিয়ে দেখে সে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। ওয়ের গলার সুর শুনে
সে তাড়াতাড়ি ঘর পরিষ্কার করতে শুরু করে। ওয়ে তাকে কলেজে ফিরে যাওয়ার অনুরোধ করে, কিন্তু সে রাজি হয় না। মান অভিমানের এক পর্যায়ে ওয়ে তার উপর পড়ে যায় এবং তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরে শিচং এর মা তাদেরকে শিচং এর ছোটবেলার ছবির অ্যালবাম দেখায়। ওয়ে জিজ্ঞাসা করে, তোমার সাঁতার এত পছন্দ কেন? শিচং জানায়, তার কোচ মিস্টার ইয়াং তাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন এবং তিনি তাকে সাঁতারের জন্য বেছে নিয়েছিলেন। ওয়ে তাকে মিস্টার ইয়াং এর সাথে দেখা করতে নিয়ে যায়। এখানে মিস্টার ইয়াং তাকে সাহস যোগায় আর বলে, আমি নিশ্চিত যে তুমি সাঁতারে চ্যাম্পিয়ন হবে। কলেজে ফিরে শিচং লোকের সামনে যেতে লজ্জা পাচ্ছিল। ওয়ে তাকে বিষয়টা বুঝায় এবং সবসময় তার পাশে থাকে। পরের দিন ওয়ে দাইশি, জিয়াবিন আর লি মিলে রেসের জন্য অনুশীলন শুরু করে। দেখা যায় জিয়াবিনও এখন লিকে পছন্দ করতে শুরু করেছে। অনুশীলনের পর লি যখন শিচংকে মেসেজ দিতে যায় তখন শিচং এর অবস্থা খারাপ হয়ে যায় এবং তার চিৎকার শোনা যায়। পরের দিন সকালে ওয়ে যখন দৌড়াচ্ছিল তখন সে খুব খুশি ছিল, কারণ তার শরীর থেকে কোনো বিদ্যুৎ বের হচ্ছিল না। সে যখন ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়তে যাবে তখন শিচং এসে তার মাথা মাটিতে লাগার আগেই ধরে ফেলে। ওয়ে তার কাছে এসে আবারও নার্ভাস হয়ে যায়। শিচং তখন তাকে পিঠে তুলে নেয় এবং মজা করে বলে, এজন্য ভাড়া লাগবে। তারা দুজনেই তো এখানে অনেক মজা করতে থাকে। এদিকে জিয়াবিন যখন ব্রেকফাস্ট করছিল তখন লি তার জন্য আনা খাবারটা নিজেই খেতে শুরু করে দেয়, যা দেখে জিয়াবিনের তো অনেকটা রাগ হয়। অন্যদিকে ওয়ে আর শিচং যখন একসাথে ছিল তখন ওয়ে পায়ের মেসেজ পেয়ে শিচং এর হাত ধরে তাকে সুইমিং পুলের কাছে নিয়ে যায় এবং বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শিচং সেখানে পাইকে দেখে হতাশ হলো, পরক্ষণে সুনিয়াকে দেখে অবাক হয়ে যায়। পাই বলে, তোমরা কথা বলো, আমি আর ওয়ে গিয়ে ড্রিঙ্কস নিয়ে আসি। এই বলে সে ওয়ের সাথে চলে যায়। সুনিয়া শিচংকে বলে যে সে অনেক বদলে গিয়েছে। সে জানায় যে ওয়ে তাকে এখানে ডেকে এনেছে। শিচং আর সুইয়া একটি বন্ধুত্বপূর্ণ সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে শিচং জিতে যায়। সুনিয়া তাকে বলে, ওয়ে তোমার গার্লফ্রেন্ড তাই না? শিচং প্রথমে অস্বীকার করলেও সুনিয়া মজা করে বলে, তাহলে আমি চেষ্টা করতে পারি, ও কিন্তু খুবই কিউট। শিচং তখন বলে, না না, এটা করা যাবে না, কারণ আমি তাকে পছন্দ করি। এবার সুনিয়া তাকে কিছু পরামর্শ দেয়, যা শুনে শিচং তার পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলে। রাতে শিচং আর ওয়ে একসাথে ডিনার করছিল। শিচং জানায় যে সে আবার ট্রেনিং শুরু করবে এবং চ্যাম্পিয়নশিপ জিতবে। সে ওয়েকে ধন্যবাদ জানায় এবং বলে যে ওয়েই তার জীবন বাঁচিয়েছিল। সে বলে, আমি সবসময় ভাবতাম কোনো পরী আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু তুমি তো পিকাচু বেরুলে। ডিনার শেষে ফিরার পথে শিচং মজা করে ওয়ের গালে হাত দেয়, যা তাকে আরো নার্ভাস করে তোলে। এদিকে পায়ের বস তাকে বকাঝকা করে, কারণ সে অনুমতি ছাড়াই সুনিয়াকে কলেজে নিয়ে গিয়েছিল। পরের দিন ওয়ে তার বাড়িতে যায়, যেখানে তার বাবা মা তাকে রেসে অংশ নেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। ঠিক তখনই শিচং সেখানে এসে উপস্থিত হয়। ওয়ে তাকে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপর শিচং ওয়েকে লাঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ডাইনিং টেবিলে শিচং তো ওয়ের সাথে খুবই ভালো ব্যবহার করছিল। সে স্বীকার করে যে তার সাঁতারের গতি ওয়ের জন্যই বেড়েছে, বিদ্যুতের জন্য নয়। ওয়ে যখন তার বন্ধুদের সাথে ছিল তখন জুনজুনকে দৌড়ানোর জন্য রাজি করানোর কথা হচ্ছিল। শিচং তাকে বুঝায় এবং বলে, ফলাফল যাই হোক না কেন, আমি সবসময় তোমাকে সমর্থন করব। এসব শুনে জুনজুনও রেসে অংশ নিতে রাজি হয়ে যায়। এখানে দাইশি ওয়েকে বলে, তুমি শিচংকে পছন্দ করো তাই না? ওয়ে লজ্জা পেয়ে যায়। এদিকে রেসের দিন জুনজুন খুব নার্ভাস ছিল, তাই সু তাকে সাহস যোগানোর জন্য তার সাথে দৌড়াতে থাকে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় এবং দৌড়ানোর সময় লি পড়ে যায়। শিচং তখন তার জায়গায় দৌড়াতে শুরু করে। ওয়েও দৌড়ায়, কিন্তু তারা পিছিয়ে থাকায় ম্যাচে হেরে যায়। রেস শেষে ওয়ে মাটিতে পড়ে যায় এবং সবাইকে তার থেকে দূরে থাকতে বলে, কারণ তার শরীর থেকে বিদ্যুৎ বের হচ্ছিল। সবাই চলে গেল, শিচং তার দিকে ছুটে আসে। ওয়ে তাকে বারণ করে, কিন্তু শিচং তাকে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় তোমার সাথে থাকবো। তারপরে সে ওয়েকে আই লাভ ইউ বলে কিস করে। ওয়েও তাকে আই লাভ ইউ টু বলে জড়িয়ে ধরে। পরের দিন শিচং তার টিমের সাথে ম্যাচের জন্য চলে যায়। ওয়েও ম্যাচ দেখতে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে পায়ের সাথে তার দেখা হয়। পায়ের সহকর্মী তাকে বলে, আমি জানি তুমি ওয়েকে কতটা পছন্দ করো। শিচং এর দল যখন সাঁতার প্রতিযোগিতার ভেন্যুতে পৌঁছায় তখন ওয়ে আর তার বন্ধুরা
তাদের উৎসাহ দেওয়ার জন্য সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। ওয়ে শিচংকে শুভকামনা জানিয়ে একটি কিস করে। এখানে শিচং এর বাবা মাও ম্যাচ দেখতে এসেছিল। শিচং দুর্দান্ত পারফর্ম করে এবং ম্যাচে প্রথম হয়ে যায়। সবাই তো এটার জন্য অনেক খুশি হয়। ম্যাচ জিতার খুশিতে শিচং সবাইকে একটি ভিআইপি হট স্প্রিং এ নিয়ে যায়। সেখানে ওয়ের হাত ধরতেই শিচং এর শক্ত লাগে। শিচং হেসে বলে, এসবের অভ্যাস করে নাও, কারণ আমি এখন যে কোনো সময় তোমার হাত ধরতে পারি। পরে তারা যখন একা ছিল তখন তাদের বন্ধুরা এসে তাদের বিরক্ত করে। ডিনারের সময় শিচং ওয়ের জন্য একটি বিশেষ থালা সাজিয়ে আনে, যার মানে ছিল আই লাভ ইউ। এই দৃশ্য দেখে জুনজুন খুব কষ্ট পায়। পরে তারা যখন কাঠ খেলছিল তখন একটি চ্যালেঞ্জে শিচংকে ওয়েকে কিস করতে বলা হয়। শিচং সবার চোখ বন্ধ করতে বলে এবং ওয়েকে ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে একটি নকল কিস করে। পরে সু ইচ্ছে করে এমন একটি কার্ড বের করে যেখানে জুনজুন আর শিচংকে একে অপরকে জড়িয়ে ধরতে বলা হয়। শিচং জুনজুনকে ছোটবেলার বন্ধু হিসেবে জড়িয়ে ধরে। এতে জুনজুন খুশি হয়, কিন্তু এটা দেখে সু তাকে বলে, ভবিষ্যতে এমন কিছু আর কখনোই করো না, কারণ শিচং আর ওয়ে একে অপরকে পছন্দ করে। তে তো জুনজুনের মনটা আবারও খারাপ হয়ে যায়। যাক, হট স্প্রিং এ ওয়ে তার বিদ্যুতের কারণে জলে নামতে পারছিল না। দাইশি তাকে তার প্রথম কিসের কথা জিজ্ঞাসা করলে ওয়ে জানায় যে সে যখন শিচংকে সিপিআর দিয়েছিল তখনই তাদের প্রথম কিস হয়ে গিয়েছে। পরে রাতে শিচং ওয়ের জন্য ফুলঝুরি নিয়ে আসে এবং তাকে বলে, তোমার সাথে দেখা হওয়ার আগে আমার জীবনটা খুবই সাদামাটা ছিল, কিন্তু তুমি এসে আমার জীবনটাকে রাঙিয়ে দিলে। তুমি কি আমার মতো একজন বয়ফ্রেন্ড চাও? ওয়ে তো এরকম প্রপোজাল পেয়ে একদম আবেগী হয়ে যায় আর তাকে কিস করে বলে, হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, আমার তোমার মতো বয়ফ্রেন্ডই চাই। পরের দিন সকালে সবাই যখন হট স্প্রিং থেকে ফিরছিল তখন শিচং ট্রেনিং এর জন্য চলে যাওয়ার কথা বলে। ওয়ে তাকে একা পেয়ে বলে, তুমি একা থাকলে খুবই ভয়ঙ্কর হয়ে যাও। পরে দাইশি আর দিন ভুল বুঝাবুঝির কারণে তারা মনে করে শিচং আর ওয়ে অন্য কিছু করে ফেলেছে। পরে যখন তারা জানতে পারে যে তারা শুধু হাত ধরেছিল আর কিস করেছিল তখন তারা দুজনেই স্বস্তি পায়। এদিকে জিয়াবিনের বাবা তার কাছে ক্ষমা চাইতে আসে এবং জানায় যে তিনি তার মেয়ের সাথে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দিয়েছে। অন্যদিকে পাইকে তার বস একটি মিটিং এ ক্লায়েন্টের সাথে অতিরিক্ত ড্রিঙ্কস করতে বাধ্য করে। সে মাতাল অবস্থায় ওয়ের হোস্টেলের নিচে এসে চিৎকার করতে থাকে। ওয়ে তাকে সামলাতে গেলে পাই তাকে জড়িয়ে ধরে জোর করে কিস করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শিচং এসে তাকে এক ঘুষি মারে আর ওয়ের থেকে দূরে থাকতে বলে। যাক, পরের দিন শিচং ট্রেনিং এর জন্য চলে যায়। যাওয়ার আগে সে ওয়ের জন্য ডুরিয়ান ক্যান্ডি নিয়ে আসে। ওয়ে তাকে বলে প্রতিদিন ভিডিও কল করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর ঘুমাবে। শিচং তাকে বিদায় জানায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ছুটে এসে পিছন থেকে জড়িয়ে ধরে। ট্রেনিং ক্যাম্পে শিচং এর ফোনটা জমা নেওয়া হয়, যার কারণে সে তো ওর সাথে ঠিকভাবে যোগাযোগও করতে পারছিল না। এদিকে দাইশি দিনকে তার মনের কথা খুলে বলে এবং তাদের ভিতরে সম্পর্ক শুরু হয়ে যায়। অন্যদিকে ওয়ের শরীরটা খারাপ হলে দাইশি তার সেবা করে। ওয়ের জ্বর হওয়ায় তার শরীর থেকে বিদ্যুৎ বেরোতে থাকে, যার কারণে তার ফোনও ঠিকমতো কাজ করছিল না। শিচং তার সাথে যোগাযোগ করতে না পেরে খুবই চিন্তিত হয়ে পড়ে। পরে ডিরেক্টর শিচংকে ডেকে পাঠান এবং জানায় যে তার বিরুদ্ধে ড্রাগস নেওয়ার অভিযোগ এসেছে, কারণ সে খুব তাড়াতাড়ি তার চোট সারিয়ে তুলেছে। শিচংকে ড্রাগ টেস্ট দিতে বলা হয়, সেও রাজি হয়ে যায়। এদিকে ওয়ে তো শিচংকে খুবই মিস করছিল, তাই সে তার সাথে দেখা করতে ট্রেনিং ক্যাম্পে চলে আসে। শিচং তাকে দেখে খুবই খুশি হয় আর তারা একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। যাওয়ার আগে ওয়ে শিচং এর জ্যাকেটে কিছু লিখে যায়, যাতে কোনো মেয়ে মানুষ তার কাছে এলেই সেটা দেখতে পারে। এভাবে 1 মাস কেটে যায়। ট্রেনিং শেষে শিচং যখন কলেজে ফিরছিল তখন ওয়ে তার জন্য ওয়েট করছিল। শিচং তাকে না জানিয়ে হঠাৎই তার সামনে হাজির হয় এবং তাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। ওয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? শিচং বলে, না তো। এবার ওয়ে আর শিচং একসাথে ক্যাফের দিকে যাচ্ছিল। সেখানে দাইশি দিনকে জিজ্ঞাসা করছিল, আমরা আমাদের সম্পর্কের কথা সবাইকে কবে জানাবো? দিন তো লজ্জা পেয়ে যায়। ঠিক তখনই শিচং আর ওয়ে সেখানে পৌঁছে যায়। তাদের দেখে দাইশি তো রেগে উঠে চলে যায়।
শিচং ওয়েকে জানায় যে কেউ তার বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ করেছে। ওয়ে চিন্তিত হয়ে পড়লে শিচং তাকে আশ্বস্ত করে যে ড্রাগ টেস্টের পর সব ঠিক হয়ে যাবে। তারা যখন ড্রাগ টেস্টের জন্য হাসপাতালে যায় তখন শিচং একটি মেসেজ পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ওয়েকে মিথ্যে বলে যে তাকে অন্য হাসপাতালে টেস্ট করাতে হবে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ওয়ের বাড়িতে শিচং সে ভিডিওটা দেখে যেখানে ওয়ে সিকিউরিটি গার্ডকে শক দিয়েছিল। তাকে হুমকি দেওয়া হয়েছিল যে সে যদি ড্রাগ টেস্ট দেয় তাহলে এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া হবে। সে ওয়ের ভবিষ্যতের কথা ভেবে খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তাকে কিছুই জানায় না। পরে যখন ওয়ে তাকে নিজের হাতে বানানো খাবার খেতে দেয় তখন খাবারটা খুব খারাপ হলেও শিচং তার প্রশংসা করে। এদিকে দিন দাইশিকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কেন তাদের সম্পর্কে কথা সবাইকে জানাতে লজ্জা পাচ্ছে। সে নিজেকে শিচং বা লিয়ের মতো সফল মনে করত না। দাইশি তাকে বোঝায় যে সে তাকে তার ভালো মানুষের জন্যই পছন্দ করে। এদিকে রাতের বেলা শিচং এর মা তাকে ড্রাগ টেস্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যায়। সে ভাবতে থাকে কে এ কাজ করতে পারে এবং পাইকে সে সন্দেহ করে। কোচ তাকে ফোন করলেও সে তোলে না। পরে কোচ তার বাড়িতে ফোন করে জানায় যে শিচং ড্রাগ টেস্ট দিতে যায়নি এবং এর জন্য তাকে কলেজ থেকেও বের করে দিতে পারে। কলেজে শিচংকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। দাইশি ওয়েকে শান্ত রাখার চেষ্টা করে যাতে সে চিন্তিত না হয়ে পড়ে। অন্যদিকে পাই সোনিয়াং এর কাছ থেকে জানতে পারে যে শিচং ড্রাগ টেস্ট দিতে যায়নি। সে শিচং এর সাথে দেখা করতে গেলে শিচং তাকে সে ভিডিওটা দেখায়। পাই তো অবাক হয়ে যায় এবং বলে আমি যদি ওয়ের সত্যিটা ফাঁস করতে চাইতাম তাহলে অনেক আগেই তো করতে পারতাম। সে শিচংকে সাহায্য করার প্রতিশ্রুতিও দেয়। তারপর ওয়ে পায়ের কাছ থেকে সব সত্যিটা জানতে পেরে খুবই কষ্ট পায়। মিসেস মেলিং শিচংকে ড্রাগ টেস্ট না দেওয়ার জন্য বকাঝকা করে। ওয়ে সেখানে এসে বলে যে সে যে কোনো মূল্যে শিচংকে নির্দোষ প্রমাণ করবে। সে শিচং এর উপর রেগে যায় কারণ শিচং তাকে কিছুই জানায়নি। এখানে শিচং তাকে বোঝায় যে সে ওয়ের ভবিষ্যতের কথা ভেবেই সবটা লুকিয়েছিল। তারা দুজনে মিলে তদন্ত শুরু করে এবং জানতে পারে যে স্টকারের ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সুই চেয়েছিল। ওয়ে তার বন্ধুদের সাথে কথা বলে এবং দিন জানায় যে তাদের টিমের কেউ এমন কাজ করতে পারে না, কিন্তু জুনজুন জানায় যে সেদিন সুই তার পিছু নিয়েছিল। অন্যদিকে পাই শিচংকে জানায় যে যে সিম কার্ড থেকে ভিডিওগুলো পাওয়া হয়েছে সেটি তাদের কলেজের কাছ থেকেই কেনা হয়েছে এবং সম্ভবত তাদের টিমেরই কেউ এই কাজ করেছে। সে সুকে সন্দেহ করে কারণ শিচং টিম থেকে বাদ পড়লে সুই সবচেয়ে বেশি লাভবান হবে। শিচং এর বাবা মা ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টর জানান যে এমন কাজ সাধারণত কোনো প্রতিদ্বন্দ্বী করে থাকে। শিচং নিজের রুমে ফিরে সে নম্বরে ফোন করলে ফোনটা তার রুমের ভিতর থেকে বাজতে থাকে। সে খুঁজে দেখে ফোনটা সুয়ের ড্রয়ারে রয়েছে। শিচং রাগে সুয়ের কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। সু নির্লজ্জের মতো স্বীকার করে যে সেই এই কাজ করেছে। সে জানায় যে সে ওয়ের বিদ্যুতের ব্যাপারে আগে থেকেই জানতো এবং শিচংকে হারাতে না পেরেই এই পথ বেছে নিয়েছে। সে শিচংকে হুমকি দেয় যে তাকে তার কেরিয়ার অথবা ওয়ের জীবন যে কোনো একটি বেছে নিতে হবে। ওয়ে আর তার বন্ধুরা সেখানে পৌঁছে যায় এবং সবটা জানতে পারে। তারা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল তখন শিচং ওয়ের কথা ভেবে সবাইকে সত্যিটা বলতে বারণ করে। পরে ওয়ে সুয়ের সাথে একা কথা বলতে যায় এবং তাকে অনুরোধ করে তাদেরকে একা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সু রাজি হয় না। শেষে ওয়ে তার ডক্টরের কাছে গিয়ে তার শরীরের সমস্ত বিদ্যুৎ শেষ করার জন্য একটি পরীক্ষামূলক থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওয়ে তার শরীরের বিদ্যুৎ শক্তি দূর করার জন্য ডক্টরে দেওয়া সব ওষুধ একসাথে খেয়ে নেয়। সে ভাবে যদি তার শক্তি চলে যায় তাহলে সু শিচংকে আর ব্ল্যাকমেল করতে পারবে না। কিন্তু যখন সে ভেন্টিং মেশিনে হাত দিয়ে পরীক্ষা করে তখন চারপাশের লাইটগুলো জ্বলে নিভে উঠতে থাকে। এই দৃশ্যটা তার বন্ধুরা দেখে ফেলে। ওয়ে, শিচং আর দাইশি তখন সবাইকে সত্যিটা জানিয়ে দেয় এবং বলে যে এই কারণেই সু শিচংকে ব্ল্যাকমেল করছে। সবাই ওয়ের গোপন কথা গোপন রাখতে রাজি হয়। এদিকে জুনজুন সুয়ের সাথে দেখা করতে গেলে সু তাকে বলে যে শিচং এর পরিবার ধনী, তাই সাঁতার ছাড়লেও তার কোনো সমস্যা হবে না, কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চিত। জুনজুন তাকে বোঝানোর চেষ্টা করে যে এসব করা ঠিক না, কিন্তু সে শোনে না। পরের দিন কলেজে শিচংকে নিয়ে গুজব ছড়াতে থাকে যে সে ড্রাগস নেয়। ওয়ে এ কথা শুনে খুবই কষ্ট পায়। মাসাজ ক্লাবের মিটিংয়েও সবাই তাকে নিয়ে আলোচনা করে। ওয়ে যখন তাদের সত্যিটা বলতে যাবে তখন জুনজুন তাকে থামিয়ে দেয়। এমনকি ওয়ে তার ডক্টরের কাছে গিয়ে তার শরীরের বিদ্যুৎ শক্তি
শেষ করার জন্য সে পরীক্ষামূলক থেরাপি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। ডক্টর তাকে এর ঝুঁকি সম্পর্কে জানালেও ওয়ে রাজি হয়ে যায়, কারণ সে সাধারণ মানুষের মতো বাঁচতে চায়। থেরাপির পর ওয়ে তো খুবই দুর্বল হয়ে পড়ে এবং তার রুমের বাইরে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে তার বাড়িতে দেখতে পায় এবং শিচং তার পাশেই বসেছিল। ওয়ে বুঝতে পারে যে তার শরীর থেকে বিদ্যুতের শক্তি চলে গিয়েছে। সে শিচংকে কিস করে এবং কোনো শকটি লাগে না। তার বাবা মাও এই কথা জানতে পেরে প্রথমে রেগে গেল, পরে খুশি হয়। ওয়ের বাবা শিচংকে ডেকে তার পরিচয় নেয় এবং ওয়ের প্রতি তার অনুভূতি জানতে চান। শিচং সাহসের সাথে বলে, আমি ওয়েকে পছন্দ করি, আমি সবসময় তার খেয়াল রাখবো। এদিকে দাইশি দিনকে জানায় যে ওয়ে তার সমস্যার সমাধান করে ফেলেছে এবং শিচংও এখন ড্রাগ টেস্ট দিতে পারবে। ওয়ে আর শিচং যখন ড্রাগ টেস্টের জন্য হাসপাতালে যায় তখন তাদের পরের দিন আসতে বলা হয়। তারা একটি হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে একটা মাত্রই রুম খালি ছিল। এক ঘরে এক বিছানা দেখে তারা দুজনেই তো অস্বস্তিতে পড়ে যায়। পরে শিচং অন্য একটি ঘর খুঁজে নেয়। যাক, পরের দিন কলেজে এসে তারা জানতে পারে যে ড্রাগ টেস্টের তারিখ পিছিয়ে গিয়েছে এবং শিচংকে প্রফেশনাল টিম থেকে বাদ দেওয়া হয়েছে। এতে শিচং তো খুবই কষ্ট পায়, তবে ওয়ে তাকে বুঝায় যে সব ঠিক হয়ে যাবে। সে বললে, সাঁতার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমি বুঝেছি জীবনে আরো অনেক কিছুই করার আছে। তুমি সবসময় আমার পিকাচু হয়েই থাকবে। পরে কোচার দলের সদস্যরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল তখন সু সেখানে আসে। দাইশি তাকে অপমান করলে শিচং সবাইকে থামিয়ে দেয়। ওয়ে তার বাবার বন্ধুর সাহায্যে সোনিয়ার সাথে দেখা করে এবং তার কাছে শিচংকে সাহায্য করার অনুরোধ করে। কলেজে সোনিয়া এবং প্রফেশনাল টিমের সদস্যরা এসে ঘোষণা করে যে শিচং এবং সু দুজনই ড্রাগ টেস্ট হবে এবং তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হবে। যে বিজয়ী হবে সেই প্রফেশনাল টিমে যাবে। সু প্রতিযোগিতায় অংশ না নিয়ে শিচং এর জন্য একটি চিঠি রেখে যায় যেখানে সে তার ভুলের জন্য ক্ষমা চায়। শিচং দুর্দান্ত পারফর্ম করে প্রফেশনাল টিমে জায়গা করে নেয়। এদিকে সু জুনজনের সাথে দেখা করে আর জানায় যে সে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা একে অপরকে বিদায়ও জানায়। এদিকে শিচং আর ওয়ের সম্পর্কটা আরো গভীর হয়। একদিন ওয়ের শরীর থেকে আবারও হালকা বিদ্যুৎ বেরোতে থাকে, যা দেখে তারা দুজনেই অবাক হয়। শিচং যখন প্রফেশনাল টিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সু তাকে একটি মেসেজ পাঠিয়ে দেখা করতে বলে। তারা বাস্কেটবল কোর্টে দেখা করে। সু তার ভুলের জন্য ক্ষমা চায় এবং তারা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচও খেলে। শিচং জিতে যায় এবং তারা এক অপরের সাথে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয়। এবার সবাই মিলে শিচং এর বাড়িতে একটা পার্টি করে, কারণ তার বাবা মা বাইরে গিয়েছিল। তারা সবাই মিলে এখানে অনেক মজা করছিল। ওয়ে তো এখানে অনেক ড্রিঙ্কস করে এবং শিচংকে বলে যে সে সবসময় তার খেয়াল রাখবে। এভাবে তাদের ভালোবাসার গল্প এগিয়ে যেতে থাকে। পরের দিন সকালে শিচং এর ঘুম ভাঙলে সে ওয়েকে তার পাশে শুয়ে থাকতে দেখে। সে ওয়ের খুব কাছে গিয়ে তাকে কিস করে। ওয়েরও ঘুম ভেঙে যায় এবং সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করছি? শিচং নির্দোষের মতো বলে, এটা নিশ্চয়ই বাকিদের পরিকল্পনা ছিল। সে নিচে গিয়ে দেখে সবাই চলে গিয়েছে এবং দিনের একটি নোট পড়ে আছে যেখানে লেখা ছিল, আমরা তোমাদের একা ছেড়ে দিয়ে যাচ্ছি, এই সুযোগটা হারিও না। ওয়ে সেখানে চলে এলে সে নোটটা লুকিয়ে ফেলে। এবার ওয়ে চলে যেতে চাইলে শিচং তাকে ব্রেকফাস্ট করে যেতে বলে। যাক, এবার ব্রেকফাস্ট করার সময় ওয়ে শিচংকে পিকাচুর ছবি দেওয়া একটি ঘড়ি উপহার দেয়। ঘড়িটা দেওয়ার সময় তাদের হাতে হাত লাগলে শিচং তো আবারও শক খায়। এদিকে ওয়ে তার বাবা মায়ের সাথে সময় কাটানোর সুযোগ পায়। তার বাবা মজা করে বলে, তোমার এই শক্তির জন্যই তো তোমার বয়ফ্রেন্ড জুটেছে। ওয়ে জানায় তার শক্তির জন্য নয়, বরং শিচং তাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। রাতের বেলা শিচং এর সাথে কথা বলার পর ওয়ে যখন ল্যাপটপে কাজ করছিল তখন তার হাত থেকে হঠাৎ করে স্পার্ক বের হয়, যা দেখে সে তো অবাক হয়ে যায়। পরের দিন সকালে তার শরীর থেকে প্রচুর বিদ্যুৎ বেরোতে থাকে। ডক্টর জানায় যে অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে তার শরীরে বিদ্যুৎ শক্তি এখন অনিয়ন্ত্রণ হয়ে পড়েছে এবং তাকে ভিড় থেকে দূরে থাকতে হবে। শিচং ক্যাম্পিং এর জন্য ওয়ের জন্য অপেক্ষা করছিল। ওয়ে তাকে সত্যিটা না বলে জানায় যে বৃষ্টি হতে পারে, তাই সে রেনকোট পরেছে। ক্যাম্পিং এর সময় ওয়ের হাত থেকে শিচং এর আবারও শক্ত লাগে, এমনকি এখানে শিচং এর হাত কিছুটা পুড়ে যায়। সে ওয়ের জন্য চিন্তিত হয়ে পড়লেও তাকে কিছু বুঝতে দেয় না। যাক, রাতের বেলা শিচং ওয়েকে বলে, আমি তোমার প্রেমে পড়ার জন্য
কোনোদিনই আফসোস করব না। ওয়ে তখন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর একটা কিস করে। পরের দিন সকালে ওয়ে শিচংকে বিদায় জানায়, কারণ সে জানতো না যে তাদের আর দেখা হবে কিনা। এভাবে কয়েক মাস কেটে যায়। শিচং একটি ম্যাচ খেলে প্রথম হয়। সে যখন ওয়ের সাথে দেখা করতে তার বাড়িতে যায় তখন দেখে সেখানে তালা দেওয়া রয়েছে। সে দাইশির কাছ থেকে জানতে পারে যে ওয়ে স্বাস্থ্যগত কারণে হঠাৎ করেই চলে গিয়েছে এবং তাকে খুঁজতে বারণ করেছে। শিচং তখন ডক্টরের কাছে গিয়ে জানতে পারে যে ওয়ে তার শরীর থেকে বিদ্যুৎ শক্তি সরানোর জন্য একটি ঝুঁকিপূর্ণ থেরাপি নিয়েছে। শিচং ওয়ের পুরনো মেসেজ পড়ে বুঝতে পারে যে সে তার খালার ফুলের দোকানে থাকতে পারে। সে সেখানে গিয়ে ওয়েকে খুঁজে পেয়েও যায়। এখানে ওয়ে তাকে দেখে দরজা বন্ধ করে দিয়ে বলে, আমি আর তোমার সাথে থাকতে চাই না। সে ইচ্ছে করেই শিচংকে কষ্ট দিচ্ছিল যাতে সে চলে যায়, কিন্তু শিচং তার দোকানের বাইরে ফুলঝুরি জ্বালিয়ে অপেক্ষা করতে থাকে। ওয়ে বেরিয়ে এসে তাকে বলে, আমি তোমাকে আমার মতো দুর্ভাগা বানাতে চাই না। শিচং তাকে কিস করে বলে, এত কিছু ভেবো না। এভাবে আরো 3 বছর পার হয়ে যায়। আমরা দেখি লি একজন শিক্ষক হয়ে গিয়েছে এবং জিয়াবিন তার জন্য কফি নিয়ে আসে। শিচংও এখন একজন বিখ্যাত সাঁতারু হয়ে গিয়েছে আর দাইশি একজন রিপোর্টার। এবার একটি ইন্টারভিউতে শিচং ঘোষণা করে যে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজাল করতে চলেছে। সে ওয়ের জন্য একটি বিশেষ সারপ্রাইজ প্ল্যান করে। ওয়ে একটি অ্যাকুয়ারিয়ামের ভিতরে যায় যেখানে শিচং মাছদের সাথে সাঁতার কাটছিল। তারপর সে একটি পোকেমন বলের ভিতরে পেকাচুর সাথে একটি আন্টি খুঁজে পায়। শিচং সেখানে এসে তাকে বিয়ের জন্য প্রপোজাল করে। ওয়ে তো এটা দেখে অনেক ইমোশনাল হয়ে বলে, আমি এখনই বিয়ে করতে চাই। শিচং তাকে আন্টিটা পরিয়ে দেয় এবং তারা একে অপরকে কিস করে। এভাবেই তাদের ভালোবাসার গল্প একটি সুন্দর সমাপ্তির সাথে শেষ হয়ে যায়।